যখন বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমরাও তখন বাইরেই বসে রয়েছি। আমরা যদি খেতেই না পাই তাহলে স্বপ্নটা পূরণ করবো কোথা থেকে? যে আমাদের ভাতের ব্যবস্থা করুন, ভাতা নয়, ১,৫০০ টাকায় সংসার চলে না। কেউ অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, আবার অনেকে আমাদেরই মঞ্চে প্রায় ১০-১৫ জনের বেশি হবে তারা সুইসাইড করেছে। মুখ্যমন্ত্রী যদি এইটা দেখেন তাহলে ওনার কি বুকটা একটুও কাঁদবে না? মনে হবে না যারা শিক্ষকতার জন্য এগিয়ে এসেছিল, চক ডাস্টার ধরে ছেলে মেয়েদের পড়াবে বলে এসেছিল, তারা আজকে আমার কাছে ভাত চাইছে। এই শিক্ষা ক্ষেত্রকে কি কোনোরকমভাবে কৌশলগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি থেকে বেসরকারিকরণের পথেই হাঁটছেন? এরাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন সেই সমস্ত আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থীরা তাদের অনেকেই আত্মহত্যার মতো এই গুরুতর অপরাধকে বেছে নিচ্ছেন। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থীরা রয়েছে, যাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ প্রসেসের মধ্যেই ফেলেনি রাজ্য সরকার, তারা দীর্ঘদিন, দিনটা কত জানেন, ১৩38 দিন তারা এই মাতঙ্গিনী হাজরার পাদদেশেই বসে তারা অবস্থান বিক্ষোভ করছেন। সকালে আসছেন, কখনো রোদ, কখনো ঝড়, কখনো বৃষ্টির সম্মুখীন হচ্ছেন এবং তারপর তারা প্রতিবাদ জানিয়ে আবারও তাদের বাসায় ফিরে যাচ্ছেন। এভাবেই কেটে গিয়েছে এ রাজ্যে প্রায় ১৩38 দিন, কিন্তু রাজ্য সরকারের মুখ এখনো বন্ধ, চোখ এখনও তাদের খোলেনি। রাজ্য সরকার যাদেরকে এই মুহূর্তে এই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের অনেকেই MA কমপ্লিট করেছেন, অনেকেই BEd করেছেন, তারা অনেকেই উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা এখনও পর্যন্ত ভরসা রাখছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। তাদের এখনও পর্যন্ত আশা রয়েছে মানবিক মুখ্যমন্ত্রী, যিনি মানবিক বলে নিজেকে বারংবার ধরে দাবি করে এসেছেন, সেই মুখ্যমন্ত্রী হয়তোবা তাদের আর্তনাদ, তাদের কষ্ট এবার হয়তো শুনতে পাবেন। দেখুন, শুনুন যে এই আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বেঙ্গল লিবার্টিকে কি জানালো। দিদি, একদিকে এই ১৩38 দিন অতিক্রান্ত, আপনারা কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করলেন, বারবার আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন, মানবিক মুখ্যমন্ত্রী, এবং তিনি যাতে আপনাদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করে, কিন্তু এই এতদিন তো অতিক্রান্ত, কি মনে হয় যে আদৌ আপনাদের যে আর্তনাদ, কান্না, কষ্ট মুখ্যমন্ত্রীর ওই ১৪ তলার নবান্নে গিয়ে পৌঁছবে? দেখুন, আমরা এতদিন ধরে যে লড়াই করে আসছি, আজকে প্রায় ৩.৫-৪ বছর হতে চললো, কিন্তু আমরা কখনো ওনার থেকে বিমুখ হইনি। আমরা আজও অবধি, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা ওনার ওপর ভরসা রেখেছি। আপনারা দেখেছেন, আমরা প্রেস কনফারেন্সেও বলেছি যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এখনও অবধি ভরসা রাখছি, অনুরোধ জানাচ্ছি যে ওনার যেন আমাদের এই আবেদনটা দেখেন, কারণ আমাদের প্রত্যেকের বয়স প্রায় শেষ হয়ে গেছে, অনেকের বয়স ৪০-এর বেশি হয়ে গেছে, আবার অনেক হয়তো তার দোরগোড়ায়, কিন্তু আমরা এই মুহূর্তে না কোনো পরীক্ষা দিতে পারবো, আবার না এই যে এই যে প্রসেসিং চলছে এর মধ্যে যদি না আমরা ঢুকতে পারি, অন্য কোনো ইন্টারভিউতেও আমরা ঢুকতে পারবো। তো তার ফলে কি হবে, আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমরা MA BEd পাশ করে রয়েছি, এগুলো লাভটা কি হলো? শুধু সার্টিফিকেট হিসেবে আমাদের কাছে রয়ে যাবে। তো এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করতে চাইছি। আগে আমরা তো আপডেট সিটে নিয়োগ চাই বলতাম, কিন্তু বর্তমানে আমাদের স্লোগানটা আমরা একটু পাল্টে ফেলেছি। আমরা বলছি যে আপডেট সিটে নয়, আমাদের যে সিটটা রয়েছে ৫,৪০১, সেই সিটটার মধ্যেই আমরা যে ২৫০-৩০০ জন রয়ে গেছি, যারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে এখনো অবধি অবস্থানরত বা ধর্নারত, তাদেরকেই শুধুমাত্র দেওয়া হোক, এর থেকে বেশি কিছু আমরা চাইছি না। আমরা যখন এখানে ২০২২ সালের ১৬ই জুন এখানে মঞ্চটা শুরু করি, তখন আমরা প্রায় ২,০০০ জন প্রার্থীকে নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেন সংখ্যাটা ২৫০-৩০০ বলছি? কারণ এর মাঝখানে বহু মানুষ তারা চলে গেছে, কি বলবো, জিনিসটা আশা হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে বীতশ্রদ্ধ হয়ে চলে গেছে, কেউ অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, আবার অনেকে আমাদেরই মঞ্চে প্রায় ১০-১৫ জনের বেশি হবে তারা সুইসাইড করেছে। তো এইভাবে ধরুন আমার খুব ক্লোজ এই চাপ
সহ্য করতে না চাপ সহ্য করতে না পেরে আমি কিছুদিন আগে কাকু যেটা বললেন যে 15 প্রায় 3.5 মাস আগে আমাদের একজন সহযোদ্ধা উনি প্রায় 3.5 মাস আগে উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন এবং মারাও গেছেন। উনি যেভাবে যেটা হয় আর কি, এবার ওনার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে ওকে দেখে তারা আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাহলে ও তো চলে গেল কিছু হবে না বলে, তাহলে আমি কি করব? এই যে রোদে জলে 45 ডিগ্রি 43 ডিগ্রি গরমে আমরা বসে থাকি, তখন খা করছে রোদ, যখন সবাই আবহাওয়া দপ্তর থেকে বলা হয় বাইরে থাকবেন না, কিন্তু আমরা আমাদের পেটের ভাতের জন্য বাইরেই পড়ে থাকি। যখন বৃষ্টি ঝমঝম করে পড়ছে আমরাও তখন বাইরেই বসে রয়েছি, আমাদের মাথায় একটা ফুটো তিরপল, কিন্তু সরকার আমাদের দিকে দেখেন না। তবুও কিন্তু আমরা সরকারের কাছে এখনো পর্যন্ত একনিষ্ঠ হয়ে রয়েছি যে আমাদের চাকরিটা দিতেই হবে, যাই হয়ে যাক। আমরা এই লড়াইটা, এই জায়গাটা আমরা ছাড়বো না, যাই হয়ে যাক। তো সেই জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে মানবিক, আর সবথেকে বড় কথা সর্বোপরি উনি এত প্রকল্পের রূপায়ণ ঘটাচ্ছেন। উনি কি এই কজন মানুষের জন্য, এই কজন ছেলে মেয়ে, আমরা তো ওনারই বাংলার ছেলে মেয়ে, ওনারই এখানে পাশ করেছি চাকরি করার জন্য, আমরা ওনার কাছেই বলছি, তাহলে উনি কি আমাদের এই চাকরিটা দিতে পারবেন না? লাস্ট অফ অল যেটা কাকু বললেন, আমাদের দেওয়ালে এমনভাবেই পিঠটা ঠেকে গেছে যে স্কুলে ভ্যাকেন্সি নেই, এই ভ্যাকেন্সি ফিউচার ভ্যাকেন্সিতে কনভার্ট করা হবে। তখন আমরা বলতে চাইছি যে যদি অন্তত ওনারা এই যে 250-300 জনের কথা আমরা বলছি, তাদেরকে অন্তত সরকারিভাবে যে কোনো রকম জায়গায় যদি কাজ দিয়ে অন্তত আমাদের দুবেলা দুমুঠো একটা কাজের ব্যবস্থা করে। আমরা প্রত্যেকে হয়তো অনেকেই MA BEd পাস, তাদেরকে যদি একটা গ্রুপ CDর চাকরি দিয়েও বসানো হয়, তাহলেও হয়তো আমরা এই মুহূর্তে নিজেদের পেটের ভাত অন্তত সেটা তো জোগাড় হবে। আমরা সেই জায়গায় এখন পৌঁছে গেছি। শুধুমাত্র কয়েক টাকার বেতনের জন্য আপনারা একদম শিক্ষকতার যে স্বপ্ন নিয়ে MA BEd করেছেন, সেখান থেকে আপনারা নামছেন। সেখান থেকে আমরা নামতে হচ্ছে, কেননা আগে আমরা খেতে পাবো, তারপরে তো আমরা নিজেদের স্বপ্ন পূরণ করব, তাই না? আমরা যদি খেতেই না পাই তাহলে স্বপ্নটা পূরণ করব কোথা থেকে? মুখ্যমন্ত্রী যদি এইটা দেখেন তাহলে ওনার কি বুকটা একটুও কাঁদবে না? মনে হবে না যারা শিক্ষকতার জন্য এগিয়ে এসেছিল, চক ডাস্টার ধরে ছেলে মেয়েদের পড়াবে বলে এসেছিল, তারা আজকে আমার কাছে ভাত চাইছে যে আমাদের ভাতের ব্যবস্থা করুন? ভাতা নয়, 1,500 টাকায় সংসার চলে না। সংসার চালাতে গেলে মিনিমাম 15-20 হাজার টাকা দরকার লাগে, সেইটার ব্যবস্থা করুন। লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করেছেন কখনো? বা লক্ষ্মীর না, আমরা এটার ঘোর বিরোধী, না লক্ষ্মীর ভাণ্ডার না যুবসাথী, এবং এগুলো লজ্জা লাগে সত্যি কথা বলতে, কেননা যথেষ্ট শিক্ষিত তো আমরা, আমাদের লজ্জা লাগে এইগুলোতে অ্যাপ্লিকেশন করতে। আমরা যখন আমাদের পাড়ায় বা লোকালিটিতে যেখানে আর কি ধরুন ক্যাম্প হচ্ছে, সেখানে সবাই জানে যে আমরা কি শিক্ষিত, সেখানে যদি আমি গিয়ে লাইন দিই তারা বলবে এই তুইও এসেছিস, সেইটা লজ্জা লাগে, সেই জন্য আমরা কখনো যাই না। গতকাল থেকে শুরু হয়েছে অফলাইনে যে যুবসাথী, যুবসাথীর যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু সেখানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে আপনার মতন যারা MPhil করেছে, যারা PhD অনেকেই রয়েছেন, তারাও এই 1,500 টাকার জন্য লাইন। দেখুন, আমি যেটা বললাম যে সবার মানসিকতা সমান নয়। ওরা ভাবছে যে আমরা বই কেনার জন্য এই টাকাটা ছেড়ে দেবো কেন, কিন্তু আপনাকে যেটা বললাম না যে সবার মানসিকতা সমান নয় বলেই যারা হয়তো 2,000 থেকে আমরা আজকে 250, তারা চলে গেছে, তারা ভেবেছে না হবে না, অন্য জায়গায় কিছু ট্রাই করি, কিন্তু আমরা ভাবছি যে হতেই হবে, তাই আমরা আজও এখানে 3.5 বছর ধরে, এবং আমরা এইটুকু মনে ভরসা রাখি, তাই পড়ে রয়েছি যে আমরা এখান থেকে কিছু একটা নিয়েই যাব। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এ রাজ্যে অনেক প্রাইমারি স্কুল যেগুলো 8,000-এরও বেশি সংখ্যায়, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকের অভাব, শিক্ষিকার অভাব রয়েছে, নাকি এই পুরো যে শিক্ষা ব্যবস্থা, আপনি আমি সবাই কিন্তু আমরা একসময় সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, তাহলে কি সরকারি স্কুলটাকে পুরোপুরি প্রাইভেট সেক্টরে রূপান্তরিত করার জন্য কি একটা কোনো পরিকল্পনা? না, এটার 2-3টে কারণ আছে। এটা সরকারের নিজস্ব প্রকল্পিত কোনো নয়, কিন্তু পরিকল্পিত কিছু নয়, প্রকল্প শব্দটা ভুল বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরুন আমি 1 থেকে 4 অবধি 1 থেকে 8 অবধি যে পাশ ফেল প্রথা উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বেশি স্কুল ছুটের কারণ। ধরুন আমি যদি জানি যে আমি 1 থেকে 8 অবধি পড়াশোনা না করলেও পাশ করব, তাহলে আমি কেন পড়াশোনা করব? বর্তমানে কিছুদিন আগে আমি শুনলাম, আমি জানি না এটা সত্যি না মিথ্যে কথা, যে মাধ্যমিকে নাকি অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। তো আমি জানি না এটা সত্যি কথা বা মিথ্যে কথা। যারা ধরুন মাধ্যমিকে পড়াশোনাটা করেই নি, তাদেরকে 10 নম্বর দিয়ে পাশ করে দিল, তারা কি শিখলো? আমি পাশ করে গেছি, কিন্তু এটাতে লাভ কি হলো? না ও কিছু জানতে পারলো, না ও আগামী দিনে যে এডুকেশনে যাবে সেখানের জন্য কিছুতে এগোতে পারলো, কিছু তো জানতে পারলো না। তো এই যে জিনিসগুলো, এগুলো যখন নিজেরা গার্জেনরা দেখছে, গার্জেনরা ভাবছে যে সরকারি স্কুলে তো পড়াশোনা হচ্ছে না, গার্জেনরাই তখন একটা বেসরকারি স্কুলে ওদেরকে নিয়ে যাচ্ছে। সরকার বেসরকারিকরণের চেষ্টা করছে না, সরকার স্কুলগুলোকে এইভাবে কি করার চেষ্টা হচ্ছে পড়াশোনাকে
সেটা সরকারের আইডিয়া আছে বলতে পারবো না, কিন্তু মানে গার্জেনদের ইচ্ছা, আমি নিজেও একজন মা, সেই হিসেবে আমি বলতে পারি যে আমরা নিজেরা চিন্তা করছি সরকারি স্কুলে তো পড়াশোনা হয় না, তাহলে বেসরকারি স্কুলে দেওয়া হোক যাতে ওখানে পড়াশোনাটা শেখে। এবং সেই এই 1 থেকে 8 পর্যন্ত পাশ ফেল প্রথাটা উঠিয়ে দেওয়া হচ্ছে সবথেকে বেশি স্কুল ছুটের কারণ এবং সবথেকে বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণ। আর সবথেকে বড় যে ধরুন প্রাইমারিতে তো শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, এই 5 to 8 10-11 বছর ধরে কোনো টিচার রিক্রুটমেন্ট নেই। প্রাইমারিতে প্রায় 7-8 বার রিক্রুটমেন্ট হয়েছে, অল্প অল্প সংখ্যায় হলেও। একটা হিউজ হয়েছিল প্রায় 32,000 2017 সালে, যেটাও একটা দুর্নীতিতে ভরা প্যানেল ছিল, যেখানে মাঝরাতে মেসেজের মাধ্যমে চাকরির ইন্টারভিউয়ের ঢুকেছিল, কল ঢুকেছিল, কোনোদিন যেটা হয় না আর কি, সেরকমভাবেও হয়েছে। তবুও সেটা মানবিক রায় বলে সেই 32,000 প্রাথমিক চাকরি প্রার্থীরা বেরিয়ে গেছে। তাহলে আমাদেরটা কেন মানবিক নয়? আমরা তো যোগ্য, আমাদের ওএমআর শিট চেক করা হোক, আমরা সাদা খাতা জমা দিয়েছি নাকি দেখুক, তারপরে আমাদেরকে বিবেচনা করে বাদ দিয়ে দিক। আমরা ইন্টারভিউতে গেলামই না, আমাদেরকে ইন্টারভিউতে ডাকাই হলো না, বাদ দিল কে আমাদেরকে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেটাই আমাদের প্রশ্ন, ইন্টারভিউতেই ডাকলো না, আমরা বাদ পড়লাম কোথা থেকে? দেখলেন তো, তারা এখনো পর্যন্ত আশ্বাসে রয়েছেন, আশ্বাসে বাঁধছেন যে মুখ্যমন্ত্রী যেখানে 2022 সালে যখন এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন সংখ্যাটা ছিল 2000, এবং সেই সংখ্যাটা ধীরে ধীরে কমে কমে এই মুহূর্তে এসছে 250 জন। তারা শিক্ষকতা করার উদ্দেশ্যে তারা এই পড়াশোনার দিকে গিয়েছিলেন, তারা MA করেছেন, BEd করেছেন, কিন্তু তাদের এখন পেটের ভাতের প্রয়োজন। আর এই পেটের ভাতের জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন শুধু ভাতটুকু পাওয়ার জন্য, যে কর্মসংস্থান হয় সেইটুকু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক মুখ্যমন্ত্রী। তাহলে ভাবতে পাচ্ছেন, যারা এত শিক্ষায় শিক্ষিত, যারা এত ডিগ্রিধারী, তারা আজকে কাজের সুযোগ পাচ্ছে না এই রাজ্যের, আর মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে রয়েছেন। তবে তারা লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতাতে বিশ্বাসী নন, তারা ভিক্ষাশ্রীতে বিশ্বাসী নন, তারা কর্মসংস্থানে বিশ্বাসী। আর এটাও একটা প্রশ্ন উঠছে, এই শিক্ষাক্ষেত্রকে কি কোনোরকমভাবে কৌশলগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি থেকে বেসরকারিকরণের পথেই হাঁটছেন? সে কারণেই কি কয়েক মাসের মধ্যে যেরকম একদিকে প্রাথমিকে প্রায় 8,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যেখানে 1 to 8 যারা পড়াশোনা করবেন, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করবেন, তাদের পাশফেল প্রথা তুলে দেওয়া হয়েছে। এই একাধিক যে কর্মসূচি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেটা কি শুধুমাত্র এই শিক্ষাক্ষেত্রকে বেসরকারিকরণের লক্ষ্যেই? প্রশ্ন থাকছে আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।